কারণ হচ্ছে বাংলাদেশের জায়গা জমির মামলা মানেই ৮ ধারার মামলা। তো এখানে সর্বপ্রথম আইনের যে ভাষা সেটা হচ্ছে কোনো প্রকার প্রপার্টিতে যদি আপনি ইনটাইটেল হন, এখানে কিন্তু বলে নাই যদি আপনার দলিল থাকে, আপনার খতিয়ান থাকে, এগুলো কিছু বলে নাই। বলতেছে যদি আপনি ইনটাইটেল হন, আইনগতভাবে ইনটাইটেল মানে আপনি ওইটার অধিকার প্রাপ্ত হন। আপনি দলিলে হইতে পারে, উত্তরাধিকার সূত্রে হইতে পারে, আদালতে ডিক্রিতে হইতে পারে, অথবা দীর্ঘ সময় ব্যবহারের ফলে হইতে পারে। তো এই জন্য বলতেছে যে যদি আপনি কোনো সম্পত্তি দখলের জন্য ইনটাইটেল হন, তো আমরা মনে রাখার জন্য বলি যে যদি আপনার মালিকানা থাকে, তাহলে মালিকানা থাকাটা এটা আমরা সহজ ভাষায় যাতে আপনার মনে থাকে ওই জন্য বলি যে ওনারশিপ। আসলে আইনের প্রকৃত শব্দ হচ্ছে যে ইনটাইটেল যদি আপনি হন, ওনার আপনি নাও হইতে পারেন। তাহলে আপনি যদি ইনটাইটেল হন ওই সম্পত্তি আপনি ৮ ধারার অধীনে মামলা করে উদ্ধার করতে পারবেন। বাকিটা বলতেছে যে সিপিসিতে দেখেন, সিপিসিতে যেভাবে ওই যে আর্জি দাখিল করব, জবাব আসবে, এরপরে এইভাবে আপনি উদ্ধার করতে পারবেন। এর চাইতে বেশি কিচ্ছু বলা নাই, এক লাইনে শেষ। কিন্তু এইটা আপনি যদি ভালো করে বুঝতে চান, ১ ঘন্টার পড়াশোনা। তো আমরা এরপরে এটা কিভাবে মামলা দায়ের করবেন সেটাও দেওয়া আছে। তাহলে আমাদের ৮ ধারা কাজে আসবে, দখল উদ্ধার, যেখানে আমাদের সম্পত্তির দলিল আছে, মালিকানা আছে, ওনারশিপ আছে, অথবা ইনটাইটেল হই। ৪টা শব্দই মনে রাখবেন, যেইভাবে আসুক যাতে আপনার কনফিউশন না সৃষ্টি হয়। যদি আসে যে ওনারশিপ থাকলে কয় ধারায় যাবেন, ৮ ধারায় যাবেন। ইনটাইটেল হইলে ৮ ধারায় যাবেন। যদি আপনি কোনোভাবে সেটার মালিক হন, ৮ ধারায় যাবেন। এখন আসি ৯ নাম্বার ধারা। তো ৯ নাম্বারের ক্ষেত্রে এখানে ডিটেইলে বলা আছে যেখান থেকে এমসিকিউ হয়। ৯ নাম্বার আপনি মনে যদি না থাকে এভাবে মনে রাখবেন, ৯ নাম্বার মানে হচ্ছে আপনি ভাড়াটিয়া। সহজ কথা, আপনি কোনো বাসায় ভাড়া থাকেন, আপনি ওই সম্পত্তির মালিক না। এখন আপনি ১ বছরের চুক্তি করছেন, ৩ মাস পরেই আপনার যে বাড়ির মালিক সে আপনারে বের করে দিছে। তো এই বের করে দেওয়ার আপনি প্রতিকার হচ্ছে ৯ ধারা। তাহলে ৯ ধারাটা আপনি নিজেকে ভাড়াটিয়া মনে করবেন, তাহলে সারা জীবন মনে থাকবে যে যেখানে আপনি মালিক না কিন্তু আপনি দখলে রাখার অধিকারী। ১ বছরের চুক্তি, ১ বছর আগে তো সে আপনারে বের করতে পারে না, কিন্তু সে আপনারে বের করে দিচ্ছে, এখন আপনি করবেন কি? তো এই জন্য বলতেছে যে শুধু দখল লাভ, যেখানে মালিকানা বিবেচ্য বিষয় না। ৯ নাম্বার ধারায় যখনই কোনো মামলা, কোনো এমসিকিউ আসবে, চিন্তা করবেন ৯ ধারা মালিকানা কার আমার দেখার বিষয় না। আমি জাস্ট দেখব যে লিগালি সেখানে কে দখলে থাকার অধিকারী। অনেক ক্ষেত্রে মূল মালিকও, ওই যে আপনার সাথে ১ বছরের চুক্তি, ১ বছরের মধ্যে মূল মালিকও দখলে রাখার অধিকারী না। কারোর সাথে ১ বছরের ইজারা চুক্তি করছেন, ওই সম্পত্তিতে মূল মালিকের কোনো অধিকার নাই, ১ বছর দখলে থাকবে। ১ বছর আপনি দখলে থাকবেন, ১ বছর পরে গিয়ে মূল মালিক ইনটাইটেল হবে। তো এর জন্য ৯ ধারা এতটুকু মনে রাখবেন যে কে দখলে রাখার আইনগত অধিকারী। তাহলে যিনি বৈধভাবে দখলে ছিলেন, ৯ ধারা বলতেছে যে উনিই দখলে থাকবেন। তাহলে আপনাকে ৬ মাসের মধ্যে মামলাটা করতে হবে। যদি আপনারে বেদখল করে দেয়, তো এই ৯ নাম্বারে আপনি পাবেন যে ৬ মাসের মধ্যে যদি আপনি আদালতে যান, আদালত আপনাকে দেখবে যে দখলটা আপনার এই ৬ মাসের মধ্যে ছিল কিনা। যেহেতু তামাদি হচ্ছে ৬ মাস, আদালত প্রথমে দেখবে যে আপনি মামলাটা ৬ মাসের মধ্যে করছেন কিনা। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে যে প্রকৃত মালিকও যদি আপনারে বেদখল করে, ওই যে বাড়ির অরিজিনাল মালিকও যদি আপনারে রুম থেকে বের করে দেয়, আদালত তার বিরুদ্ধেও মামলা নিবে, কোনো সমস্যা নাই। তার মানে যিনি জমির মালিক তার বিরুদ্ধেও ৯ ধারায় মামলা করা যায়। তবে একটা কন্ডিশন হচ্ছে সরকার যদি আপনারে বেদখল করে সরকারি সম্পত্তি থেকে, তাইলে ৯ ধারা যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এখান থেকে বেসিক কন্ডিশনগুলো পাইলাম। ৯ ধারা প্রতিটা মামলার দেখার বিষয় হচ্ছে বৈধ দখলটা কার ছিল, কে বৈধ দখলে রাখার অধিকারী। জমির মালিককে আমার দেখার বিষয় না, আমি দেখব যে কে আইনগতভাবে লিগালি এখানে দখলে থাকার অধিকারী। আর যে মামলাটা করছে সে ৬ মাসের মধ্যে মামলাটা করছে কিনা, তাকে যেদিন থেকে বেদখল করা হয়েছে যদি ৬ মাসের মধ্যে উনি আসে, আদালত ৯ ধারা অগ্রসর হবে। তবে যদি সরকারি প্রপার্টি হয়, সরকারের বিরুদ্ধে ৯ ধারায় মামলা করা যাবে না। এখন বলতেছে যে এই ৯ ধারার যেটাই রায় আসুক, জাজমেন্ট যেটাই হোক, এটার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নাই। ১ নম্বর কন্ডিশন। নর্মালি আমরা জানি কি আপিল না করতে পারলে রিভিউ করতে পারবো, ওইটাও বন্ধ করে দিয়ে বলতেছে যেখানে রিভিউ করারও কোনো সুযোগ নাই। তাহলে আপনি করবেনটা কি? এই ধারা কিন্তু আর কিছু বলা নাই। তো এই প্রতিকারটা মাঝে মধ্যে এমসিকিউতে আবার জিজ্ঞাসা করে যে ৯ ধারার ডিক্রির বিরুদ্ধে আপনার প্রতিকার নিচের কোনটা। তাহলে বাই ডিফল্ট যেখানে আপিলের সুযোগ নাই, রিভিউর সুযোগ নাই, বাই ডিফল্ট আমরা সেখানে রিভিশন লাগিয়ে দিব। তাহলে আমাদের ৯ ধারার ডিক্রির বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন।
তো এই রিভিশনটা অলরেডি চলে আসছে, তো আপনার এমসিকিউ আসতে পারে যে ৯ ধারা ডিক্রির বিরুদ্ধে আপনি রিভিশনটা কোথায় দায়ের করবেন, জেলা জজে, হাইকোর্টে, আপিল বিভাগে, যে কোনো আদালতে। তাহলে আমরা যখন আবার ওই সিপিসির ১১৫ পড়বো, এখানে আমাদেরকে স্পষ্ট ক্লিয়ার করে দেয় যেহেতু এটা একটা ডিক্রি, ডিক্রির বিরুদ্ধে চাই আমাদের ৫ জন যে সহকারী, সিনিয়র, যুগ্ম, অতিরিক্ত জেলা জজ আছেন, যেই দেখার বিষয় না, সরাসরি হাইকোর্টে এর বিরুদ্ধে কি করতে হবে, রিভিশনটা করতে হবে। তাইলে যেই ডিক্রি আপিলযোগ্য না, ওই ডিক্রির বিরুদ্ধে রিভিশন সর্ব অবস্থায় হাইকোর্টে হবে। এই শব্দটা লিখে রাখেন, এমসিকিউতে যদি আসে এটাই আসবে। কারণ অলরেডি এটা গতবারের আগের বার সম্ভবত ছিল যে ৯ ধারা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি, রিভিশন। তো এবারে যদি আসে যে ওই রিভিশনটা কোথায় করবেন, সরাসরি হাইকোর্টে। কারণ কি, সিপিসির ১১৫ বলে যে ডিক্রিটা যদি আপিলযোগ্য না হয়, ওই ডিক্রির বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে আপিল করতে হবে। আশা করি যে ৯ ধারা থেকে এর চাইতে আর বেশি কিছু এমসিকিউ আসার মতো নাই। আর এই যে ৬ মাসের কথা বললাম আমরা, এটা তামাদি আইনের ৩ নাম্বার অনুচ্ছেদে দেওয়া আছে যে আপনাকে ৬ মাসের মধ্যে মামলাটা করতে হবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে এই ৯ ধারায় মামলার বিরুদ্ধে কোর্ট ফিটা কেমন। তো নর্মালি বিভিন্ন বইয়ে পাবেন যে লেখা আছে যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির 50%, মানে অর্ধেক বা মূল্য অনুপাতের অর্ধেক। প্রকৃত অর্থে আসলে ওটা কিন্তু সঠিক না। এখন যদি আপনি এমসিকিউর অপশনটা দেখবেন, অপশনে আপনার কি আছে, যদি অপশনে আপনার কোনো টাকার পরিমাণ উল্লেখ থাকে ৮,৬২৫, যদি এইটা উল্লেখ থাকে এটা হবে সঠিক অ্যান্সার। ৯ ধারায় ডিক্রির বিরুদ্ধে সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে ৮,৬২৫ টাকা, চাই যতশো কোটি টাকার সম্পত্তি হোক, দেখার বিষয় না। আর যদি এই অপশনটা না থাকে, তাহলে ওই যে প্রচলিত বইয়ে যেটা ভুল দেওয়া আছে, কোর্ট ফির, প্রচলিত কোর্ট ফির 50%, ওইটা দাগিয়ে আসবে। তাহলে বাজারে যতগুলা বই আছে সব জায়গায় লেখা আছে, দেখবেন যে মূল্য অনুপাতে কোর্ট ফি যেটা আসবে তার 50%। এখন যেহেতু এটা ভুল, কিন্তু যদি এখন প্রশ্ন যারা করবে, এখন ওরা যদি সঠিক অ্যান্সারটা দিয়ে দেয় যে ৮,২২৫, তাইলে আপনি ওইটাই সঠিকটা অ্যান্সার করতে হবে। না হলে 50%টা করে আসবেন, এটা একটু মনে রাখবেন যে অ্যান্সারের ধরন ৪টা অপশনে কি আছে তার উপর ভিত্তি করে আপনি অ্যান্সারটা দিবেন। তাইলে ৮ আর ৯ এই দুইটা হচ্ছে আমাদের সম্পত্তির দখল উদ্ধার রিলেটেড, যেটা সারা জীবন আপনার কাজে আসবে, শুধু এই বার কাউন্সিলের পরীক্ষা না। এটা দ্বারা আপনি পরামর্শ যখন দিবেন, এই দুইটা ধারাই আপনার আসবে। এর জন্য দুইটা ধারাকে যদি আপনি ভালো করে একটু বুঝতে পারেন, আপনার কাজ। এরপরে ১০ আর ১১ নর্মালি অতটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে যে কোনো প্রকার মুভেবল প্রপার্টি। যেমন ধরেন যে একটা বই, একটা মোবাইল, মোটরসাইকেল কেউ নিয়ে গেছে, এখন এটা আপনি উদ্ধার করতে চান, এই রিলেটেড দুইটা ধারা আছে। সে এর বিস্তারিতটা পড়বো, আজকের ক্লাসে আমরা মূল জিনিসটা মুখস্থ করে নিব ১২ থেকে ৩০। তো দেখেন, মূল আমাদের মাঝখানে আছে চুক্তি। তো চুক্তির দুইটা পক্ষ থাকে, একজন হচ্ছে বাদী, একজন হচ্ছে বিবাদী। তো আপনিও এইভাবে ঠিক লিখবেন যে একটা চুক্তি, একজন বাদী আর একজন বিবাদী। তাহলে প্রথমেই এই চুক্তিটার মধ্যে দুইটা অবস্থা হইতে পারে, এই চুক্তিটা প্রবলযোগ্য হইতে পারে, প্রবলযোগ্য নাও হইতে পারে। তাইলে এই চুক্তিটা প্রবলযোগ্য যদি হয়, ১২ ধারা বলে যে এটা প্রবলযোগ্য। কয়টা অবস্থা আছে? ৪টা অবস্থা। এটাই এমসিকিউতে দেয় যে কতটি ক্ষেত্রে একটা চুক্তি প্রবলযোগ্য, ৪টা ক্ষেত্রে। তাইলে আপনার একটা এমসিকিউ মুখস্থ হয়ে গেল। অথবা আপনাকে দিতে পারে যে চুক্তি প্রবল করা যায় কত ধারায়, ১২ ধারায়। তাহলে আপনি একটা চুক্তি নিলেন যেটা প্রবল করা যায় ১২ ধারায়, কয়টা অবস্থায়? ৪টা অবস্থার যে কোনো একটা অবস্থা আদালতে প্রমাণ করতে পারলে আদালত ওই চুক্তিটা বাস্তবায়ন করে দিবে। তাইলে কিছু এমন চুক্তি থাকতে পারে যেগুলো প্রবলযোগ্য না। তো বলতেছে যে হ্যাঁ, ২১ ধারা ৮টা অবস্থার কথা বর্ণনা করতেছে, যদি চুক্তিটা ওই ৮টা অবস্থার মধ্যে পড়ে ওইটা বাস্তবায়নযোগ্য না। তাহলে আপনি যখনই পড়বেন এবার থেকে চুক্তি দুইটা ভাগে ভাগ করে নেবেন। ১২ ধারা প্রবলযোগ্য ৪টা অবস্থা, ২১ ধারা প্রবল অযোগ্য ৮টা অবস্থা। পরবর্তীতে সরকার ২০০৫ সালে এখানে ২১-এর এ বলে আরেকটা সেকশন ইনক্লুড করে দুইটা অবস্থা, দুইটা কন্ডিশন দিয়ে দিচ্ছে। আবার বলতেছে যে জায়গা জমির বায়না দলিল, যেটা আমরা বলি কন্ট্রাক্ট ফর সেল, এই রিলেটেড চুক্তি যদি আসে ২১-এর এর দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে, না হলে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। ১ নম্বরে যে জিনিসটা বলতেছে যে ওই বায়নামা দলিলটা অবশ্যই রেজিস্ট্রেশন আইন দ্বারা লিখিত এবং রেজিস্টার্ডকৃত হবে। আর বায়নামায় যে বাকি টাকা উল্লেখ করা থাকবে, ওই টাকাটা মামলা করার সময় আদালতে জমা করতে হবে, না হলে ওই চুক্তিটা প্রবলযোগ্য না।
তাহলে দেখেন যে আপনি যখন চুক্তি লিখলেন এই দুইটা আপনার মুখস্থ, আর এইটাই আপনার এমসিকিউতে আসে। ভিতরে যাওয়ার কিন্তু কোনো কাজ নাই। কতটা অবস্থা? 12 ধারা হচ্ছে 4টা অবস্থা। করা যাবে না 21 ধারায় আছে কয়টা অবস্থায়? 8টা অবস্থা। পরবর্তীতে সরকার অ্যাড করছে 21-এর কয়টা অবস্থা? 2টা অবস্থা। কি 2টা অবস্থা? রেজিস্টার্ডকৃত দলিল হইতে হবে, বাকি টাকা মামলা করার সময় আদালতে জমা করতে হবে। তো এটা আপনি মুখস্থ না করে চিন্তা করেন যে আপনার কাছে একজন আসছে, একজন মক্কেল আসছে, মামলা করবে বায়নামা দলিল। তাহলে আপনি যখন তার উপদেশ দিবেন আপনারা বলতে হবে যে দলিলটা যাতে রেজিস্ট্রিকৃত থাকে, আর বাকি টাকা পয়সা যা বাকি আছে নিয়ে আসবেন, নাইলে মামলা করতে পারবো না। এইভাবে যদি চিন্তা করেন, মুখস্থ করতে হবে না, আপনার মনেই হবে যে আপনি পারেন সবকিছু। এখন আসি বাদীর ক্ষেত্রে আর বিবাদীর ক্ষেত্রে। চুক্তিটা আমরা দেখলাম কোনটা প্রবল করা যাবে আর কোনটা যাবে না। তাহলে কোন বাদী প্রতিকার পাইতে পারে আর কোন বাদী পাবে না? সবাই মামলা করলে সবাই কিন্তু জিতে না, আদালত সবাইকে প্রতিকার দেয় না। না দেওয়ার পিছনে কারণগুলাও আছে, যে কয়টা ক্ষেত্র হইতে পারে প্রতিকার দিবে না। এখন এই 23 নম্বর সেকশন বলতেছে যে 8টা অবস্থা আছে, এই 8জন ব্যক্তি বাদী হিসাবে, প্লেন্টিভ হিসাবে মামলা করলে অবশ্যই ডিক্রি পাবে। তাহলে কয়টা অবস্থা? 8টা অবস্থা। কি কি এটা পরে মুখস্থ করবেন, এখন কোনো দরকার নাই। আগে জাস্ট এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূল জিনিসটা মাথায় নিয়ে নেন। তাইলে 8 প্রকারের বাদী যদি মামলা করে, তাইলে সে কি করতে পারে? প্রতিকার পাইতে পারে, ডিক্রি পাইতে পারে। তাহলে কিছু বাদী আছে যারা মামলা করলেও প্রতিকার পাবে না। তো 3টা ধারা আমাদের আছে, 24, 25, 26। এই 24, 25, 26-এ যদি পড়ে তাহলে এরা প্রতিকার পাবে না। 24-এ যদি এখন আমরা যাব, 4 প্রকারের ব্যক্তি পাবো, এরা প্রতিকার পাবে না যতই মামলা করুক। 25-এ আমরা 3 প্রকারের প্রতিকার পাবো, যে এরা কোনো প্রকার মামলার প্রতিকার পাবে না। 26-এ 4 প্রকার। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এইভাবে আগে মাথার মধ্যে নিয়ে নিবেন যে বাদী যতই মামলা করুক, 23 ধারার মধ্যে যদি 8 শ্রেণীর মধ্যে আসে প্রতিকার পাইতে পারে। আর যদি 24, 25, 26-এ পড়ে সে প্রতিকার পাবে না, সে কোনো ডিক্রি পাবে না, আদালত তারে কোনো প্রকার ডিক্রি দিবে না, রিলিফ দিবে না। এখন 24-এ গেলে আমরা 4 প্রকারের ব্যক্তি পাবো, 25-এ 3 প্রকারের পাবো, 26-এ 4 প্রকারের পাবো। এইটা আগে মাথার মধ্যে নিবেন। পরবর্তী ক্লাসে আমরা ওই যে 8জন ব্যক্তি কে কে তাদের নিয়ে আলোচনা করব। এখন চলে আসি মামলার ডিফেন্ডেন্ট বা বিবাদী, যে কোন বিবাদীর বিরুদ্ধে ডিক্রি আদালত দিবে, মানে জাজমেন্ট ডেটার বানাবে বিবাদীরে। আবার কিছু বিবাদী আছে আদালত তাদেরকে জাজমেন্ট ডেটার বানাবে না, মানে তাদের বিরুদ্ধে আপনাকে প্রতিকার দিবে না। তো 27 নম্বরে যখন আমরা দেখব, 27 নম্বর সেকশন আমাদেরকে বলে যে 5 প্রকার বিবাদী আছে, এদেরকে আদালত বাধ্য করবে, জাজমেন্ট ডেটার বানাবে, এদের বিরুদ্ধে ডিক্রি দিবে। যিনি মামলা করছেন তার পক্ষে রায় দিবে, এদেরকে জাজমেন্ট ডেটার বানাবে। আর 28 নম্বর সেকশন বলতেছে যে 3 প্রকারের এমন বাদী আছে, বিবাদী আছে, এদের বিরুদ্ধে আদালত কি করবে না? এদেরকে জাজমেন্ট ডেটার বানাবে না, মানে এরা মামলা জিতে যাবে, এরা হারবে না। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে চুক্তি লিখবেন, এক সাইডে বাদী এক সাইডে বিবাদী। চুক্তির ক্ষেত্রে 2টা সেকশন মনে রাখবেন। 12 নম্বরে চুক্তি বাস্তবায়নযোগ্য 4টা অবস্থা হইতে পারে। 21 নম্বরে আমরা দেখলাম চুক্তি অবাস্তবায়নযোগ্য 8টা অবস্থা হইতে পারে, আর সরকার এড করছে 21-এর, যেখানে 2টা কন্ডিশন আছে। আর বাদীর ক্ষেত্রে 23 নম্বর সেকশন বলে 8 প্রকারের বাদী প্রতিকার পাইতে পারে। আর 24-এ 4 প্রকার, 25-এ 3 প্রকার, 26-এ 4 প্রকার, এরা মামলা করলেও কোনো লাভ নাই, মামলায় হেরে যাবে, কোনো প্রকার প্রতিকার দেওয়া হবে না। আর বিবাদী আপনি যার বিরুদ্ধে মামলাটা করবেন, 27 নম্বরের মধ্যে যদি পড়ে, তাহলে 5 প্রকারের বিবাদী যাদেরকে জাজমেন্ট ডেটার বানাইতে পারে। আর 28-এর মধ্যে যদি পড়ে, 3 প্রকারের বিবাদী, আপনি কোনো প্রতিকার পাবেন না, মানে ওনারাই মামলা জিতবে, আপনি মামলা করছেন, আপনি হেরে যাবেন। এই কয়টা যদি আপনি মুখস্থ করতে পারেন, এমসিকিউর জন্য আপনার যথেষ্ট, আর কিন্তু কিছু দরকার নাই। কারণ এমসিকিউর মধ্যে আপনার প্রকারভেদটা জিজ্ঞেস করে, সেকশন নাম্বার জিজ্ঞেস করে, তো এইটা একটু মনে রাখবেন। এখন আসি বাকি 3টা সেকশন আছে, এইগুলার ভিতরে গুরুত্বপূর্ণ। এর মধ্যে 22 নম্বর সেকশনটার মধ্যে গুরুত্বপূর্ণ যে কথাটা বলে ডিসক্রিয়েশনারি পাওয়ার বা বিবেচনামূলক ক্ষমতা। আমরা যে বহু আইনে আপনাদেরকে বলি যে এটা হচ্ছে ম্যান্ডাটরি, যেমন তামাদি আইনের 3 ধারা ম্যান্ডাটরি, বাধ্যতামূলক, বিচারকের কিছুই করার নাই, অনুসরণ করতেই হবে। আর কিছু হচ্ছে ডিসক্রিয়েশনারি, যেমন তামাদি আইনের 5 ধারা আলোচনা করেছি। এখন এই ডিসক্রিয়েশনারি ক্ষমতা বিচারকের কাকে বলে, কতটুকু বিস্তৃতি, এইটার বিশ্লেষণই করছে এই 22 নম্বর সেকশনে। এখানে মূলত যে কথাটা বলতেছে যে আমরা যে বিচারককে ক্ষমতাটা দিচ্ছি, বিবেচনামূলক ক্ষমতা, এটার মানে আরবিট্রারি না, মানে একরোখা না,
এটার মানে বিচারকের মন খারাপ, স্ত্রীর সাথে ঝগড়া হইছে, স্বামীর সাথে ঝগড়া হইছে, রাজনৈতিক বিরোধ, এইরকম না। এই বিবেচনামূলক বিচারক ক্ষমতাটা প্রয়োগ করবে আইন, বিধি, আদালতের নজির অনুযায়ী, যাতে যেই ক্ষমতা সে প্রয়োগ করতেছে এই আদেশটা আইন কর্তৃক নির্ধারিত হয়, উচ্চ আদালতের নজির কর্তৃক নির্দেশিত হয়, যাতে ভবিষ্যতে আপিল করলে আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য হয়। ওইটাকেই বলতেছি আমরা বিবেচনামূলক ক্ষমতা। এখন ধরেন যে বিচারকের আজকে একটু মন খারাপ, তাই আপনারে জামিন দিল না, আপনার পক্ষে রায় দিল না, এইরকম হইতে পারবে না। সে যদি কোনো একটা জিনিস ডিনাই করে, ডিনাই করার পিছনে সে উপযুক্ত কারণ লিখবে যে এই এই কারণে আমি এই প্রতিকারটা তাকে দিলাম না। আপনি একটা চুক্তি প্রবলের মামলা করছেন, এখন বিচারক যদি শুধু বলে যে আমি কি করলাম, এটাকে খারিজ করলাম, এটা হবে না, সেক্ষেত্রে তাকে লিখতে হবে যে কোন কোন গ্রাউন্ডে, কি কারণে, কোন আইনের দুর্বলতা বা বাদীর কোন দুর্বলতায় উনি রিজেক্ট করলেন। ওই রকম যখন আমরা ভিতরে যাব, এখানে আমরা দুইটা কন্ডিশন পাবো। বিবেচনামূলক ক্ষমতা কিভাবে প্রয়োগ করতে হয় ওইটার বাস্তব উদাহরণ ওইখানে দিয়ে বলতেছে যে দুইটা অবস্থা আমরা বর্ণনা করলাম, বিচারক সেখানে তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে। সর্বপ্রথম হচ্ছে যে এমন একটা অবস্থা আছে যেই অবস্থায় আদালত ডিক্রি প্রদান করবে, আর দুইটা অবস্থাতে ডিক্রি প্রদান করবে না। আপনি মামলা সম্পূর্ণ প্রমাণ করছেন, একটা চুক্তি প্রবলের মামলা নিয়ে গেছেন, আপনি একদম যেমন ধরেন যে আমরা যদি বলি যে ঢাকা শহরে আপনার এক কাঠা চলতেছে যে 50 লাখ টাকা করে কাঠা চলতেছে জমির। এখন বায়না দলিলে যেটা লিখা আছে, যে ধরেন বায়না দলিলে লিখা আছে মাত্র 5 লাখ টাকা কাঠা। এখন পরবর্তীতে বিক্রেতার জমিটা বিক্রি করে দিচ্ছে না, এখন আপনি আদালতে চুক্তি প্রবলের মামলা করতে গেছেন। এখন বিচারক চিন্তা করে দেখলো যে জমির কাঠা 5 লাখ টাকা কোথায় পাওয়া যায় ঢাকা শহরে। এখন ওই ব্যক্তি এটাও প্রমাণ করতে পারে নাই যে তাকে জোর জবরদস্তিমূলক চুক্তি করানো হয়েছে, তার সাথে প্রতারণা করা হয়েছে, আনডিউ ইনফ্লুয়েন্স খাটানো হয়েছে, এগুলো কিছুই প্রমাণ করতে পারে নাই বিবাদীও। তো এখন আদালত যদি চুক্তিটা প্রবল করে দেয়, তাইলে কি হবে, যে বাদী সে 50 লাখ টাকার জমি 5 লাখ টাকা করে পাচ্ছে। তো আদালত তখন এই 22 ধারার সে ক্ষমতা প্রয়োগ করে বলবে যে আপনি যতই চুক্তি সম্পূর্ণরূপে আমার কাছে প্রমাণ করেন, যাই কিছু করেন, যেহেতু আমার এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আমরা প্রথমেই পড়েছি কি ইকুইটেবল রিলিফ, ল অব ইকুইটির উপর প্রতিষ্ঠিত, কারো ক্ষতি করবে না, কারো ক্ষতি হইতে দিবে না, অতএব এই চুক্তি প্রবল করবে না। এইটা এক প্রকারের বিবেচনামূলক ক্ষমতা। তাহলে যেইখানে বাদী কোনো প্রকার দুর্নীতি করে নাই, অবৈধ প্রভাব খাটায় নাই, কিন্তু ডিক্রিটা পাইলে অবৈধভাবে লাভবান হবে, বেশি পরিমাণ লাভবান হবে, ওই জন্য চুক্তি প্রবল করবে না। আবার এই বিবেচনামূলক ক্ষমতা কিভাবে প্রয়োগ করা যায় আরেকটা দেখাইছে, যে যদি ডিক্রিটা দেই তাহলে বাদীর চাইতে বিবাদীর বেশি ক্ষতি হবে। এটা কেমন, যেমন ধরেন যে যে কোনো জায়গার মধ্যে কি হয়, বর্ষাকালে নদীর পাড়গুলা ভেঙে যায়, নানা প্রকার যাদের গ্রামাঞ্চলে জমি আছে বা নদীর পাড়ে জমি আছে আপনারা জানেন যে কি হয়, বর্ষাকালে নদীর পাড়গুলা ভেঙে যায়। এখন আপনি ধরেন যে এইরকম একটা নদী, নদীর সাইডে জমি কিনতেছেন, এখন যখনই প্রতিবার বর্ষা আসে এটা ভেঙে যায়, আপনি প্রতিবারই এটাকে টাকা পয়সা খরচ করে এটারে উঁচু করেন। এখন আপনি আমার সাথে যখন চুক্তি করছেন তখন বর্ষাকাল ছিল না, জায়গা উঁচু ছিল, আমি জানতাম না যে বর্ষা আসলে এটা ভেঙে যায়। 6 মাসের বায়না চুক্তি ছিল, এখন দেখা গেল যে 4 মাস পরেই বর্ষা শুরু হয়েছে, পাড় ভাঙা শুরু হয়েছে, এখন আর আমি জমি নিতে চাচ্ছি না, কারণ এখানে আমার প্রতিবার টাকা খরচ করতে হবে। এখন বিক্রেতা বলতেছে যে না, আমি তো দলিল রেজিস্ট্রেশন করছি, আমি জানি আমি চুক্তি প্রবল করাইতে পারবো। সে আদালতে মামলা করে বসে আছে, সবকিছু প্রমাণ করছে, চুক্তি বৈধ, দলিল বৈধ, সবই বৈধ। এখন আদালত যখন দেখবে যে হ্যাঁ আমি যদি ডিক্রিটা দেই তাহলে এই যে নতুন ক্রেতা তার তো ক্ষতি হবে, সে তো অভ্যস্ত না,
আর যে বিক্রেতা সে তো প্রতি বছর থেকে অভ্যস্ত, প্রতি বছরই সে এক্সট্রা টাকা পয়সা সেখানে খরচ করে। অতএব এই চুক্তি আমি প্রবল করব না, যদিও আপনি সবকিছু প্রমাণ করছেন। এই দুইটা অবস্থায় তাহলে দেখেন যে বিবেচনামূলক ক্ষমতা কিভাবে প্রয়োগ করে তারাই উদাহরণ দিয়ে বুঝায় দিচ্ছে। একটা হচ্ছে যদি বাদী অবৈধ সুবিধা পায়, আর 2 নম্বরে তারা বলতেছে যে যেইখানে চুক্তিটা প্রবল করলে যে বিবাদীর কষ্ট হবে। তাহলে কখন প্রবল করব? তো একটা কন্ডিশন দেওয়া আছে, যদি চুক্তি মোতাবেক কেউ কাজ করে আর চুক্তিটা প্রবল করা না হইলে অপূরণীয় ক্ষতি হবে। এই গ্রাউন্ডেই চুক্তি প্রবল হয়, আর অন্য কোনো গ্রাউন্ড নাই। এখন আপনার যদি এমসিকিউর অপশন থাকে যে নিচের কোনটি চুক্তি প্রবলের ভিত্তি হইতে পারে, তাহলে একটা হচ্ছে কি চুক্তি মোতাবেক কাজ, তারপরে হচ্ছে যদি অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে চুক্তিটা প্রবল হবে। আর না হলে আদালত কি করবে, 22 ধারাতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ওই চুক্তিটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন অস্বীকার করতে পারে। আর আমাদের এই টোটাল সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত প্রতিকার আছে মনে রাখবেন সবগুলাই হচ্ছে বিবেচনামূলক, সবগুলাই হচ্ছে যে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ডিসক্রিশনারি, চাইলে দিতে পারে না চাইলে না, আপনার কিচ্ছু করার নাই। মানে আপনি অধিকার হিসাবে দাবি করতে পারেন না যে আমাকে দিতেই হবে, আমি মামলা প্রমাণ করছি, এই সুযোগ এই আইনে দেওয়া নাই। সর্বশেষ 19 নম্বরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে আপনি ধরেন যে এরকম মামলা করলেন চুক্তি প্রবলেরই, বায়ানা দলিলেরই, আদালত চুক্তি প্রবল না করলে আপনারা কি করলো, ক্ষতিপূরণ দিয়ে দিল যে ঠিক আছে চুক্তি প্রবল করলাম না, এই নেন আপনার 10 লাখ টাকা ক্ষতিপূরণ। বিবাদীরা বলল 10 লাখ টাকা পরিশোধ করেন। এটা একটা অবস্থা হইতে পারে। আরেকটা হইতে পারে যে আপনার একদম লটারি লাগলো, চুক্তিও প্রবল করে দিল আবার 10 লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দিল। তাহলে সুনির্দিষ্ট চুক্তি বাস্তবায়নে দুইটা প্রতিকার পাইতে পারেন। একটা হচ্ছে আপনি ক্ষতিপূরণ পাইতে পারেন চুক্তির বিকল্প হিসাবে, অথবা ক্ষতিপূরণ পাইতে পারেন অতিরিক্ত হিসাবে, মানে চুক্তিটাও প্রবল হইল অতিরিক্ত ক্ষতিপূরণও পাবেন, এইটা একটা প্রতিকার। অথবা চুক্তি প্রবল হয় নাই, বিকল্প অল্টারনেটিভ হিসাবে আদালত আপনারা টাকা পয়সা দিল যে যান, কারণ ইকুইটেবল রিলিফ। সর্বশেষ 20 নম্বরে যেটা হচ্ছে যদি বাদী বিবাদী চুক্তির মধ্যে লেখা থাকে যে চুক্তি মোতাবেক কাজ না করলে কি ক্ষতিপূরণ। ধরেন আপনি লিখছেন যে ঠিক আছে যদি 3 মাসের মধ্যে আপনি ক্রয় করে যদি না নেন তাইলে আপনি যে বায়না টাকা দিলেন সেটা আমি সম্পূর্ণ রেখে দিব 5 লাখ টাকা। অথবা বিক্রেতা যদি বিক্রি করতে না চায় কি পাবে এটা স্পষ্ট লেখা আছে, মানে আপনারা চুক্তির মধ্যেই লিকুইডেশন ক্লজ রেখে দিচ্ছেন যে চুক্তি ভঙ্গ হইলে কি প্রতিকার। তো এই 20 নম্বর স্পষ্ট করে দেয় যে আপনি যতই চালাকি করেন, যত কিছুই করেন, যত প্রকার কন্ডিশনই ওইখানে রাখেন লিকুইডেশনের, এইটা কোনো বাধা না চুক্তি প্রবলের মামলা করা। তাহলে চুক্তির মধ্যে যদি কোনো কন্ডিশন আপনি দেন যে চুক্তি ভঙ্গ হইলে কি হবে, এটা কোনো বাধা হইতে পারে না চুক্তি প্রবল মামলা করার। কারণ যাতে আপনি পরবর্তীতে আদালতে না বলেন যে আমাদের চুক্তিতে তো লিখাই আছে চুক্তি ভঙ্গ হইলে কি হবে, তাহলে উনি কেন আবার মামলা করবে, 20 ধারা বলতেছে আপনি ওই কথা বলতে পারবেন না। তবে এখানে আরেকটা কন্ডিশন যেটা আমরা পরবর্তীতে পাবো, যদি আপনি ওই ক্ষতিপূরণের টাকাটা নিয়ে নেন তখন আবার চুক্তি প্রবলের মামলা দায়ের করতে পারবেন না। কারণ যেখানে অলরেডি আপনি একটা কম্পনসেশন গ্রহণ করছেন, তো গ্রহণ করার পরে আবার তো দ্বিতীয়বার এক আইনে তো দ্বিতীয়বার সুবিধা পাবেন না। তাহলে এই 3টা সেকশন আপনার জন্য গুরুত্বপূর্ণ, 22, 19 আর 20। তাহলে 22-এ কি, 22-এ হচ্ছে বিচারকের বিবেচনামূলক ক্ষমতার প্রকৃতি কেমন হইতে পারে, তারা উদাহরণ দিয়ে আপনারা বুঝাই দিচ্ছে যে এটা আরবিট্রারি হইবে না, মানে একরোখা হবে না, এটা বিচারকের মন খারাপ মন ভালো তার উপর নির্ভর করবে না, এটা সব সময় আইনের উপর নির্ভর করবে, উচ্চ আদালতের বিভিন্ন নজিরের উপর নির্ভর করবে, যাতে আপিল করলে আপিল আদালত এটা সংশোধন করতে পারে। দুটো আমরা অবস্থা দেখাইছি যখন সবকিছু প্রমাণ করার পরেও আদালত ডিক্রি দিবে না। একটা অবস্থা দেখাইছি যখন কেউ চুক্তি মোতাবেক কাজ করবে, আর যদি কাজ করার পরে দেখা যায় যদি আমি বাস্তবায়ন না করি এই বেচারার অপূরণীয় ক্ষতি হবে, তখন আদালত বলবে যে ঠিক আছে আমি ডিক্রি দিয়ে দিলাম। আর ক্ষতিপূরণ বিকল্প হিসাবে পাইতে পারি, এডিশনাল হিসাবে পাইতে পারি। আর আমরা চুক্তির মধ্যেই যতই লিকুইডেশনের ক্লজ রাখি যে চুক্তি ভঙ্গ করলে কি হবে, ওই চুক্তিটা বাস্তবায়নযোগ্য যদি হয় আপনি মামলা করতে পারবেন 12 থেকে 30-এ আপনি। এখন আসি আমরা বাকি যে সেকশনগুলো আছে, আজকের ক্লাসে আমরা জাস্ট এগুলার মূল সবকিছু জেনে নিব যেটা আমাদের পরীক্ষা কাজে আসবে। আর আগামী ক্লাসে এর ভিতরে যে যে কিছু কন্ডিশন আছে শর্ত আছে সেগুলো দেখার চেষ্টা করব, তাইলে আপনার মনে থাকবে। তাহলে 8 ধারা অলরেডি আমরা পড়ে আসছি, এটা আপনি একদম প্রয়োজনে আপনি হ্যান্ড নোট করে আপনার পড়ার টেবিলের সামনে রেখে দেন, এটা সারা জীবনে আপনার কাজে আসবে, বা মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন।
তাহলে দখল উদ্ধার রিলেটেড যাই কিছু আসবে ৮ ধারায়, শুধু কন্ডিশনটা মনে রাখবো যে তার ওনারশিপ অথবা ইনটাইটেল অথবা ডিক্রি কোনো কিছু থাকবে, যাতে উনি ইনটাইটেল, আদালতে আমরা একটা ডকুমেন্ট দেখাইতে পারবো যে আমার মক্কেল ইনটাইটেল। তো এটাতে আমরা 12 বছরে যাইতে পারবো, এটাও মনে রাখবেন। আর ৯ ধারা যখন আসবে তখন মনে করবেন যে এখানে মালিকানা তো কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে বৈধভাবে কে দখলে রাখার ইনটাইটেল। আগেরটাতে ছিল কে ইনটাইটেল ওনারশিপ হিসাবে, আর এটাতে হচ্ছে কে ইনটাইটেল দখলের ভিত্তিতে। তো এটা আমরা 6 মাসে মামলা করতে হবে, না হলে যাওয়ার সুযোগ নাই। 12 ধারায় আমরা যেটা দেখলাম যে চুক্তি প্রবল করা রিলেটেড, এটা 1 বছরের মধ্যে যাইতে হবে আপনারে। যদি 1 বছরের মধ্যে না যান আপনি যাইতে পারবেন না। তো তামাদি আইনে আমরা যখন অনুচ্ছেদ পড়বো এগুলার আমরা অনুচ্ছেদ নাম্বার সহ দেখব, যে এই যে আমাদের 8 ধারাতে চাইলে আপনি এটার পাশে ইনক্লুড করে দিতে পারেন 144 এবং 142, দুইটা অনুচ্ছেদ আছে আমাদের। এই যে 9 ধারাতে আমাদের 3 নাম্বার আর্টিকেল দেওয়া আছে, এরপরে 12 ধারাতে 113 দেওয়া আছে। এরপর আমরা 31-এ যাব, দলিল এবং চুক্তি সংশোধন। ধরেন আপনি কোনো চুক্তি করলেন, চুক্তিতে কোনো ভুল ভ্রান্তি আছে, অথবা কোনো একটা দলিল রেজিস্ট্রেশন করলেন, সেখানে ভুল ভ্রান্তি হয়েছে। তবে ভুল সব ভুল না, কন্ডিশন দুইটা। ভুলটা হইতে হবে প্রতারণার কারণে, ফ্রড অথবা মিউচুয়াল মিস্টেক। মিউচুয়াল মিস্টেক। তাহলে 31 ধারা যাওয়ার দুইটা কন্ডিশন, দেখাইতে হবে আপনার সাথে প্রতারণার কারণে ভুল ঘটছে, অথবা দেখাইতে হবে উভয় পক্ষ ভুলের মধ্যে ছিলেন, যার কারণে দলিলের প্রকৃত উদ্দেশ্য বা চুক্তির প্রকৃত উদ্দেশ্য ওই চুক্তিতে পরিলক্ষিত হচ্ছে না। এই দুইটার যে কোনো একটা প্রমাণ করতে পারলে 31 ধারায় আপনি ওই চুক্তি অথবা দলিল সংশোধন করাইতে পারেন। তামাদি আইন বলে 3 বছরের মধ্যে আপনারে যাইতে হবে। তো এটার মধ্যে আবার কন্ডিশন আছে, যদি আপনার প্রতারণা ঘটে তামাদি আইনের 95 নম্বর অনুচ্ছেদে যাইতে হয়। যদি আপনার দেখেন যে আপনার ভুল হয়েছে তখন 96 অধীনে যাইতে হয়। তাহলে ভুলেরটা 96, প্রতারণা হইলে 95। যদি আমরা বাতিল করতে চাই বা রদ করতে চাই আমাদেরকে 1 বছরের মধ্যে যাইতে হবে, যেটা আমরা তামাদি আইনের 114 নম্বর অনুচ্ছেদে কিন্তু পাবো। তো আমরা আগামী ভিডিওতে দেখব যে আমাদের কোন চুক্তিগুলো আসলে বাস্তবায়ন রদযোগ্য। এখানে আমরা 3 প্রকারের চুক্তি পাবো সেখানে, যেটা আমাদের লেখা আছে যে ভয়েডেবল বাতিলযোগ্য চুক্তি, টার্মিনেবল চুক্তি, অথবা যেখানে ধরেন যে বাদীর চাইতে বিবাদীর সেখানে দোষ বেশি, অথবা আদালতের আদেশে যদি কেউ টাকা পয়সা জমা না দেয়, এরকম 3টা কন্ডিশন পাবো, যেটা বিস্তারিত দেখবো আমরা আগামী ক্লাসে। জাস্ট এতটুকু মনে রাখবেন যে 3টা গ্রাউন্ডের ভিত্তিতে একটা চুক্তি বাতিল হইতে পারে বা রদ হইতে পারে। এরপরে আমরা 39 নম্বরে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কোনো প্রকার একটা দলিল যদি আমরা বাতিল করতে চাই, যেমন জাল দলিল বাতিলের মামলা। তো নর্মালি জাল দলিল বাতিলের মামলা আমরা 39 ধারার কারণে করতে পারি। এটা আমরা 3 বছরের মধ্যে করতে পারবো। মোটামুটি তামাদি আইনের মধ্যে 3 প্রকারের আমাদের অনুচ্ছেদ আছে, 91, 92, এরকম দুইটা আমরা পাবো। আর এখানে 40 নম্বরটা, এটার পাশে আমরা মনে রাখবো, আগামী ক্লাসে দেখবো যে আংশিক দলিল বাতিলের মামলা। এমসিকিউর হেডিংটা আপনাকে দেখতে হবে, যদি শুধু লেখা থাকে যে জাল দলিল বাতিলের মামলা কত ধারায় 39, কিন্তু যদি লেখা থাকে আংশিক দলিল বাতিলের মামলা তখন কিন্তু 40 ধারা হবে। কেমন? যেমন ধরেন যে বাবার সম্পত্তি আপনার ভাই আপনাকে না জানিয়ে জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করে দিছে করিম সাহেবের কাছে। এখন আপনি এই দলিল বাতিল যদি 39 ধারার অধীনে যদি যান, আপনার মামলাটা আপনি হেরে যাবেন, কারণ আপনার ভাইয়ের যে অংশটুকু হস্তান্তরিত হয়েছে ওইটা লিগালি বৈধ। আপনি টোটাল দলিলটা বাতিলের মামলা করতে পারেন না। আপনি 40 ধারার অধীনে আংশিক বোনের অংশটুকু আপনি শুধু কি করতে পারেন, বাতিলের মামলা দায়ের করতে পারেন। তাহলে যখনই আমরা 39টা পড়বো এটার সাথে 40 ধারাটাও মনে রাখবো, একটা হচ্ছে সম্পূর্ণ দলিল বাতিল আর একটা হচ্ছে আংশিক দলিল বাতিল। তো দুটারই তো আমাদের একই, আমরা 3 বছর সময় পাবো ওই 91, 92 অধীনে। এরপরে আমরা 42 ধারায় ঘোষণামূলক মামলা করব। তো ঘোষণামূলক মামলা করার এখানে 2টা ভিত্তি দেওয়া আছে। এটা হচ্ছে যদি আইনগত কোনো লিগ্যাল ক্যারেক্টার, যেমন আপনি রহিম সাহেব, আপনার নামে একটা আইডি কার্ড হইছে, পাসপোর্ট হইছে, এখন আমি অস্বীকার করতেছি যে আপনি রহিম না, আপনি একটা ভার্সিটির ছাত্র, সেই ভার্সিটিতে এডমিশনটা নিছেন বৈধভাবে, ভার্সিটি আপনাকে ছাত্র মনে করতেছে না, আপনার লিগ্যাল ক্যারেক্টার সে অস্বীকার করতেছে। একটা কোম্পানিতে চাকরি করেন বৈধভাবে, কোম্পানি আপনারা অস্বীকার করতেছে, তখন আপনি কি করতে পারেন, আপনার ক্যারেক্টারটা ডিক্লারেশন চাইতে পারেন যে আমি আইনগত একটা অধিকার পাচ্ছি, এটাই ব্যক্তি অস্বীকার করতেছে, তাকে বিবাদী রেখে আপনি মামলা করতে পারেন। আর একটা হচ্ছে যে কোনো প্রকার প্রপার্টি,
যেটা আপনার দখলে আছে। এইখানে একটা মূল জিনিস যেটা মনে রাখবেন, 42 ধারায় জায়গা জমির মামলা শুধুমাত্র তখনই আপনার পক্ষে রায় আসবে যদি জমিটা আপনার দখলে থাকে। সম্পত্তি আপনার দখলে আছে, অন্যরা আসে আপনারে ডিস্টার্ব করতেছে, দাবি করতেছে, তখন আপনি ডিক্লারেশন মামলা করতে পারবেন 42 ধারায় জায়গা জমির উপরে। কিন্তু যে ক্ষেত্রে সম্পত্তি আপনার দখলে নাই, তখন 42 ধারায় ঘোষণার কোনো দাম নাই। কারণ 42 ধারার ভিতরে তখন আমাদেরকে বলে, যদি কোনো সাবসিকুয়েন্ট রিলিফের দরকার পড়ে, পরবর্তীতে কোনো প্রকার আদেশ দেওয়ার দরকার পড়ে, তখন 42 ধারা বিচারক অগ্রসর হবে না। তো এই জন্য নর্মালি আমরা বলি যে ডিক্রি দুই প্রকার। একটা হচ্ছে যে ডিক্লারেটরি ডিক্রি, যেটা ডিক্লারেশন দিলেই শেষ, তার মানে 42 ধারাটা ডিক্লারেটরির মধ্যে পড়ে। আর একটা হচ্ছে এক্সিকিউটরি ডিক্রি, যেটা ডিক্রি দেওয়ার পরে এক্সিকিউশনে যাইতে হয়। তো নর্মালি তাইলে আমরা ডিক্রি দুই প্রকার পাইলাম। একটা হচ্ছে ডিক্রি যেটা ডিক্লারেশন দিবে, সেটা 42 ধারায়, সেটা আদালত ঘোষণা দিয়েই শেষ, আর কোনো আদেশ দেওয়ার মতো তার কাছে ক্ষমতা নাই। তাইলে 42 ধারায় যে ডিক্লারেশন আপনি পাবেন, এটা এক্সিকিউশন করার ক্ষমতা আদালতের থাকে না। তো এই জন্য 42 ধারায় ঘোষণামূলক মামলা নিয়ে জমি উদ্ধার করা যায় না। 42 ধারায় শুধু যেই জমি অলরেডি আপনার কাছে আছে সেটার ব্যাপারে আপনি ঘোষণা চাইতে পারেন। আর যেটা আছে আমাদের 44 ধারা হচ্ছে রিসিভার নিয়োগ। তো এখানে জাস্ট বলে যে রিসিভার নিয়োগ করা যাবে। এটা হচ্ছে যে আদালতের ডিসক্রিশনারি ক্ষমতা। এটাও এমসিকিউতে ছিল যে রিসিভার নিয়োগ করা আদালতের কোন প্রকারের ক্ষমতা। তো এটা হচ্ছে আমাদের ডিসক্রিশনারি ক্ষমতা। এরপরে আমরা যদি দেখি পরবর্তীতে 45 থেকে 51 পর্যন্ত ওইটা ওমিট করা আছে, সেকশনগুলো বাতিল। এরপরে চলে আসবো আমরা ইনজাংশনের মধ্যে দুটো সেকশন পড়বো, 54 আর 56। 54তে বলে যে 5টা এমন অবস্থা হইতে পারে যে অবস্থাগুলো আমি আদালতে দেখাইলে আদালত আমার প্রতি প্রিভেন্টিভ কি করবে, রিলিফটা দিবে, মানে ইনজাংশন মঞ্জুর করবে। এখন এই 5টা অবস্থা কি কি, এইটা আপনাকে মুখস্থ রাখতে হবে, যেটা আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব যে কি এমন 5টা অবস্থা যখন আদালত আপনার ইনজাংশনটা মঞ্জুর করতে পারে। আর 56তে যখন আপনি পড়বেন তখন এমন কিছু অবস্থা আছে যখন আপনার যতই মামলা করেন আদালত আপনার ইনজাংশনটা গ্রহণ করবে না। তো ওইখানে 11টার মতো অবস্থা আমরা পাবো, ওইগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। তাইলে এই পাতাটা যদি 8 থেকে নিয়ে 54 পর্যন্ত আপনি স্ক্রিনশট করে রাখেন, দিনে একবার করে দেখেন, টোটাল ধরলাম যে আপনি দেওয়ানি মামলার এক্সপার্ট হয়ে গেলেন। এটাই আপনার সারা জীবন কাজে আসবে, এর বাইরে কিন্তু যাবে না। এখন আসি এই মামলাগুলোর ক্ষেত্রে আপনার আরো যে কয়েকটা সামান্য জিনিস জানা দরকার, যেটার মধ্যে মাঝে মধ্যে লিখিততে বা ভাইভাতে এমসিকিউতে আপনার জন্য থাকে। আপনি যখন একটা দেওয়ানি মামলা করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে, মামলা করার প্রথম কন্ডিশন হচ্ছে আগে ওই যে নালিশি বিষয়টার উপর ভ্যালুয়েশন করতে হবে আপনারে। এটাকে আইনের ভাষায় আমরা বলি যে সুট ভ্যালু করতে হবে প্রপারলি, যে কত টাকার বিষয় মামলা। এখন এই সুট ভ্যালু করার জন্য বাংলাদেশে একটা আইন আছে, সেটা হচ্ছে সুট ভ্যালুয়েশন অ্যাক্ট 1887। এতটুকু জানা থাকলে যথেষ্ট, ওর ভিতরে আপনার যাইতে হবে না। তাহলে প্রতিটা দেওয়ানি মামলা দায়ের করার আগে আপনাকে অবশ্যই সুট ভ্যালুয়েশন অ্যাক্ট অনুযায়ী সুট ভ্যালু করতে হবে। এখন এই সুট ভ্যালু আপনি এতটুকু মনে রাখেন, দুই ভাবে করা হয়, আরো অনেক ভাবে আছে, দুই ভাবে করা হয়। একটা হচ্ছে যদি ওই জমিটা থেকে কোনো আয় আসে, যদি কোনো ইনকাম আসে, রেন্টাল ইনকাম আসে, তাহলে তার বছরে যে আয় আসে তার 15 গুণ। যদি বছরে 1 লাখ টাকা আয় হয়, তাহলে ওই সম্পত্তির ভ্যালুয়েশন হবে 15 লাখ টাকা। তবে বর্তমানে এটা অনুসরণ করা হয় না, বর্তমানে যে আমাদের বাজার মূল্য যেটা আছে মার্কেট ভ্যালু, ওই মার্কেট ভ্যালুটাই হচ্ছে সুট ভ্যালু। জাস্ট এই সিম্পল জিনিসটা মনে রাখবেন। এখন এরপরে যেটা আসে, ওই সুটটা আপনি প্রপারলি ভ্যালু করলেন, এখন এই কোর্ট ফি কত হবে। এই কোর্ট ফি আদায় করার জন্য আমাদের কোর্ট ফি অ্যাক্ট 1870 আছে, 1870 সালের কোর্ট ফি আইন আছে। ওই আইনে বলা আছে কোর্ট ফি কিভাবে হিসাব করতে হয়। ওই আইনের মধ্যে শিডিউল দেওয়া আছে যে কোন মামলার জন্য কি প্রকারের কোর্ট ফি। নরমালি তারা দুই ক্যাটাগরিতে ভাগ করছে, একটার জন্য ফিক্সড, যেমন ঘোষণামূলক মামলায় 42 ধারায় 300 টাকা ফিক্সড কোর্ট ফি, 300 টাকার বেশি দিতে হবে না। ইনজাংশনের মামলায় 300 টাকা কোর্ট ফি ফিক্সড, অন্য মামলার ক্ষেত্রে মূল্য অনুপাতে। এখন এটা কিভাবে হিসাব করবেন, ওইখানে দুটো শিডিউলে তারা বলতেছে যে এ আর বি এ বলতেছে, যদি আপনার মানি সুট হয়, টাকা পয়সার মামলা হয়, তাহলে যত টাকা দাবি করবেন তার 2.5% হিসাবে দিতে হবে। যদি 1 লাখ টাকার মামলা হয়, 2,500 টাকা আপনার কোর্ট ফি। তবে এখানে আবার একটা তারা কন্ডিশন দিয়ে দিচ্ছে পরে দিয়ে, যে ম্যাক্সিমাম কোর্ট ফি হইতে পারে টাকার মামলায় 50,000।
তাহলে টাকার মামলায় মানি সুটে 2.5% হিসাবে তো আপনি নিবেন। ধরেন যে কেউ এখন 1 কোটি টাকা পাবে, তো 2.5% করে নিতে গেলে অনেক টাকা হয়ে যাবে, প্রায় 2.5 লক্ষ টাকা। তো ওই জন্য বলতেছে যে ম্যাক্সিমাম 50,000। তবে আবার এখানে আরেকটা আমাদের কোর্ট ফি আইনের 35-এর ধারা বলে ধারা আছে। ওইখানে বলে যে 2.5% হিসাবে যেই টাকাটা আপনি পাবেন, ওইটার উপর 15% এডিশনাল কোর্ট ফি নির্ধারিত হবে। আপনি 50,000 টাকা বের করছেন 2.5% হিসাবে, ওই 50,000 টাকার আবার 15%। তো ওইটার টোটালটা আমরা যদি হিসাব করি, তাহলে 57,500 টাকা হবে মানি সুটের ক্ষেত্রে সর্বোচ্চ কোর্ট ফি। এই 15%কে অনেকে ভ্যাট বলেন, এটা কিন্তু ভ্যাট না, মনে রাখবেন। এটা হচ্ছে কোর্ট ফি আইনের 35-এর এই ধারার বাধ্যবাধকতার কারণে 15% যুক্ত করা হয়। কোর্ট ফির উপর কোনো ভ্যাট নাই। এখন যদি আপনার টাকার বাইরে অন্য যে কোনো বিষয় হয়, জায়গা জমি দখল উদ্ধার, অন্য যত প্রকার জিনিস আসবে, এগুলোর ক্ষেত্রে 2% হিসাবে যে ভ্যালুটা হবে ওই ভ্যালুর 2%। তবে এখানে কন্ডিশন দিয়ে তারা বলতেছে যে ম্যাক্সিমাম হবে আপনার 40,000 টাকা। আর কোর্ট ফি আইনের 35-এর এ ধারার বাধ্যবাধকতার কারণে 2% হিসাবে যে 40,000 টাকা পাইলেন, তার 15% হিসাবে আপনাকে আবার নিতে হবে, মানে 6,000 টাকা। তাইলে একটা জায়গা জমির মামলায় ম্যাক্সিমাম কোর্ট ফি হইতে পারে 46,000 টাকা। আর কিছু মামলা আমরা বলেই দিলাম যেগুলোর কোর্ট ফি ফিক্সড করা আছে, যেটা হচ্ছে 300 টাকা। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার ম্যাক্সিমাম কোর্ট ফি হচ্ছে 8,625 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল এই জিনিসটা। এই কয়েকটা জিনিস আপনি মনে রাখবেন, কারণ মাঝে মধ্যে আপনার যে এমসিকিউ গুলা হয়, যে কোনো একটা এখান থেকে দিতে পারে। পাশাপাশি লিখিত তো গেলেও আপনার আসতে পারে যে একটা সুট কিভাবে প্রপারলি ভ্যালুয়েশন করবে, আপনার একটা সমস্যা দিয়ে দিল, এত টাকার মামলা কোন আদালতে করবেন, কোর্ট ফিটা কত হবে। এটা ছাড়া ভাইভাতে তো এটার আপনারা নর্মালি জিজ্ঞেসই করবে যে একটা 10 লাখ টাকার একটা মামলা করব, কোর্ট ফি কেমন আসতে পারে। মানে আপনাকে এমন ভাবে প্রশ্নটা করলো যে আপনি অবাক হয়ে যাবেন যে আপনি এখন কিভাবে ক্যালকুলেশন করবেন। তো আপনি যদি প্রপারলি নাও বলতে পারেন, আপনি বলতে পারেন যে যত টাকা তার এত পার্সেন্ট, তবে ম্যাক্সিমাম এত